13 বছরের একটি ছোট মেয়ের ওপরে ভয়ঙ্কর এক আত্মা ভর করে। সেই আত্মাটি মেয়েটিকে দিয়ে তার বাবা মা ও ছোট ভাইকে খুন করায়। কিন্তু বড় হওয়ার পরে মেয়েটি তার ছোটবেলার সব ঘটনা ভুলে যায়। সে এখন বিয়ে করে তার হাজবেন্ড ও ছোট ছেলেকে নিয়ে বেশ সুখে শান্তিতেই দিন কাটাচ্ছে। কিন্তু ভয়ঙ্কর কালো অতীত কি আর মানুষের পিছু ছাড়ে? মেয়েটি প্রতিদিন রাতে ঘুমানোর পরেই অদ্ভুত অদ্ভুত সব স্বপ্ন দেখতে শুরু করে। মাঝে মাঝে তাকে দেখলে মনে হয় কেউ তাকে বশ করে রেখেছে। তার সাথে ভয়ঙ্কর সব ভুতুড়ে ঘটনা ঘটা শুরু হয়, এমনকি সে তার নিজের ছেলেকেও মেরে ফেলতে চায়। তাই মেয়েটির হাজবেন্ড তাকে ঠিক করার জন্য তাকে নিয়ে একটা পাহাড়ি এলাকায় থাকতে আসে। কিন্তু হাজবেন্ড তো জানেই না যে বাড়িতে তারা থাকতে এসেছে সেই বাড়ির সাথেই মেয়েটির ভয়ঙ্কর কালো অতীত জড়িয়ে আছে। সেই বাড়িতে আসার পরেই এমন সব ঘটনা ঘটতে থাকে যে তাদের সবার জীবন একেবারেই বদলে যায়। চারিদিকে দেখা যায় শুধু লাশ আর লাশ। তবে এই সব কিছুর পেছনে লুকিয়ে আছে এমন একটা ঘটনা যা কয়েক বছর পেরিয়ে গেলেও কেউ জানতে পারেনি। এই মুভির এক্সপ্লেনেশনটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি কাহিনীটি আপনাদের অনেক ভালো লাগবে। তো হ্যালো বন্ধুরা, আজ এক্সপ্লেন করব একটি তেলেগু হরর থ্রিলার মুভি যার নাম হলো ভালারি। তাহলে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভিটি শুরু হয় এক ঘন কালো অন্ধকার রাত দেখিয়ে। পাহাড়ি এলাকায় এক বিরাট বড় বাড়িতে একটা কাপল তাদের ছেলে ও মেয়েকে নিয়ে থাকে। সেই রাতে বাড়ির সবাই যখন ঘুমিয়ে আছে তখন হঠাৎ করে লোকটির ঘুম ভেঙে যায়। লোকটি যখনই তার বেডরুম থেকে বাইরে আসে সে দেখে তার সামনেই একটা 13 বছরের মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি তো খুব অদ্ভুতভাবে সিঁড়িতে দাঁড়িয়ে আছে আর তার হাতে বস্তা সেলাই করার একটা সুই। হঠাৎই মেয়েটি সেই সুই দিয়ে লোকটির উপরে আক্রমণ করে। এরপর সে সুই দিয়ে ঘাই দিতে দিতে লোকটিকে মেরেই ফেলে। সেই লোকটির ওয়াইফ যখন শব্দ শুনে ঘুম ভেঙে বাইরে আসে তখন মেয়েটি ভাঙা কাচের টুকরো দিয়ে সেই মহিলাটিকেও মেরে ফেলে। পরের দিন খবর পেয়ে পুলিশ এসে লাশ দুটোকে সেই বাড়ি থেকে উদ্ধার করে। কিন্তু সেই বাচ্চা মেয়েটি অদ্ভুতভাবে সিঁড়ির এক কোনায় বসে আছে আর তার মুখ দিয়ে ভৌতিক সব আওয়াজ বের হচ্ছে। এখানেই সিন কাট হয়ে ঘটনা চলে আসে কয়েক বছর পরে। এবার দিব্যা নামের একজন মেয়েকে দেখানো হয়। দিব্যার হাজবেন্ডের নাম কার্তিক আর সে হলো একজন শিপ ক্যাপ্টেন। দিব্যা তার হাজবেন্ড ও ছেলেকে নিয়ে চেন্নাইয়ের নেভির হেডকোয়ার্টারে থাকে। দিব্যাকে দেখা যায় সে অনেক সহজ সরল আর সিম্পল একটা মেয়ে। তবে তার একটা প্রবলেম হলো সে প্রায়ই ঘুমের মধ্যে অনেক অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখে। দিব্যার ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে তার মেমোরি লস হয় আর সে তার ছোটবেলার সব ঘটনা ভুলে গেছে। সেই অ্যাক্সিডেন্টে দিব্যার মা বাবা মারা যায় আর এরপর সে একটা অনাথ আশ্রমে বড় হয়েছে। দিব্যা ও কার্তিকের ছোট ছেলেটার নাম হলো সচিন। একদিন তারা তিনজনেই কার্তিকের এক ফ্রেন্ডের বাড়িতে ডিনার করতে আসে। কার্তিক তার ফ্রেন্ডকে বলে, আমার আর এই শহরে থাকতে একদমই ভালো লাগছে না, আমার তো খুব ইচ্ছা একটা পাহাড়ি এলাকায় গিয়ে থাকবো। কার্তিকের ফ্রেন্ডের মেয়ে সচিনের সাথে মিলে ড্রয়িং করছে। তারা দুজনেই তাদের আঁকা ড্রয়িং এনে কার্তিককে দেখায়। কিন্তু সচিনের আঁকা ড্রয়িংটা দেখে কার্তিক তো একেবারেই শকড হয়ে যায়। তবে সে এই ব্যাপারে দিব্যাকে কিছু জানায় না, কারণ দিব্যা জানতে পারলে অনেক বেশি টেনশন করবে। আসলে সচিন এমন একটা ড্রয়িং এঁকেছে যেখানে দেখা যাচ্ছে একটা বাচ্চা মেয়ে দুটা মানুষকে মেরে ফেলেছে। এর কিছুদিন পরে কার্তিক তার ফ্যামিলিকে নিয়ে একটা পাহাড়ি এলাকায় থাকতে আসে। কার্তিক সেখানেই একটা বাড়ি ভাড়া নিয়েছে আর এখন থেকে তারা এখানেই থাকবে। শিফট করার কিছুদিনের মধ্যে কার্তিক একটা লম্বা ট্রিপের জন্য জাহাজে চলে যায়। এইদিকে দিব্যা একাই তাদের ছেলে সচিন ও পুরো বাড়ির দায়িত্ব সামলাচ্ছে। একদিন সচিনকে নিয়ে স্কুলে যাওয়ার সময় দিব্যার রাস্তায় অনেক বড় একটা বাড়ি দেখতে পায়। বাড়িটা দেখে তো দিব্যার খুব পছন্দ হয় আর সে তার ফোন দিয়ে বাড়িটার কয়েকটা ছবিও তুলে নেয়। এদিকে সচিন বাড়িটার সামনে একটা আংটি পরে থাকতে দেখে আর সে আংটিটা কুড়িয়ে নিয়ে নিজের কাছেই রেখে দেয়। কার্তিক যখন বাড়ি ফিরে আসে দিব্যা কার্তিককে সেই বড় বাড়িটার ছবিগুলো দেখিয়ে বলে, এই বাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে, বাড়িটা তো খালি পড়ে আছে, চলো আমরা সেই বাড়িটায় গিয়ে থাকি। অন্যদিকে দেখা যায় সচিন সেই কুড়িয়ে আনা আংটিটা বাড়ি এনে একটা গ্লাসের উপরে রেখে দেয়। কিন্তু আংটিটা যেই জায়গায় রাখা হয়েছে সেখানে গ্লাসে ফাটল ধরে যায়। পরের দিন সকালে কার্তিক তার অফিসে আর সচিন তার স্কুলে চলে যায়। দিব্যা তো তখন বাড়িতে একাই আছে। সে তার এক ফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলছে।
তখন হঠাৎই রান্নাঘরে থাকা ব্লেন্ডারটা নিজে নিজে চলতে শুরু করে। এটা দেখে দিব্যা ভাবে হয়তো ব্লেন্ডারটাই নষ্ট হয়ে গেছে। হঠাৎই ব্লেন্ডারটা ব্লাস্ট হয়ে তার ভেতরে থাকা সব জুস চারিদিকে ছড়িয়ে যায়। দিব্যা ফ্লোরে পড়ে থাকা সব জুস পরিষ্কার করছে, তখনই দেখা যায় সচিনের কুড়িয়ে আনা সেই আংটিটা গড়িয়ে গড়িয়ে দিব্যার সামনে এসে থামে। আংটিটা দেখে প্রথমে দিব্যা একটু অবাক হয়ে যায়, তবে পরে সে ভাবে হয়তো বাতাসে উড়ে এসে পড়েছে, তাই সে আংটিটাকে নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। এরপর বিকেল বেলা কার্তিক ও সচিনও বাড়ি ফিরে আসে। সেদিন রাতে সবার খাওয়া দাওয়া শেষ হলে দিব্যা যখন রান্নাঘরে দাঁড়িয়ে বাসন মাজছে, তখন হঠাৎ করেই তাদের পুরো বাড়ির কারেন্ট চলে যায়। চারিদিকে অন্ধকার হতেই দিব্যা তো খুব ভয় পেয়ে যায়, আর পেছনে ঘুরে তাকাতেই সে তার সামনে সেই বড় বাড়িটাকে দেখতে পায়। তবে তখনই সেখানে কার্তিক চলে আসে, আর কার্তিককে দেখেই দিব্যার ভয় কেটে যায়। তবে দিব্যা মনে মনে এটাই ভাবছে, আমি সব সময় সেই বড় বাড়িটার কথাই কেন চিন্তা করি? সেই বাড়িটার সাথে কি আমার কোনো সম্পর্ক আছে? একদিন রাতে দিব্যা যখন ডিনার করছিল, তখন সে তার ফোন চেক করতে গিয়ে দেখে তার বান্ধবী তাকে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে যে তুই হোয়াটসঅ্যাপের ডিপিতে যে বড় বাড়িটার ছবি দিয়েছিস, সেই বাড়িটাকে কি তোরা কিনবি নাকি? এটা শুনে দিব্যা চমকে গিয়ে তাড়াতাড়ি তার হোয়াটসঅ্যাপের ডিপি চেক করে, কারণ সে তো ডিপি চেঞ্জ করেইনি। ডিপি চেঞ্জ হয়ে গেছে দেখে দিব্যা ভাবে এটা নিশ্চয়ই সচিন করেছে। তখনই সচিনের হেঁচকি ওঠা শুরু হয়, আর দিব্যা রান্নাঘরে পানি আনতে চায়। দিব্যা চলে যেতেই তার ফোনে একটা কল আসে, আর সচিন যেই কলটা রিসিভ করে সে তো অনেক ভৌতিক ভৌতিক সব আওয়াজ শুনতে পায়। এমন ভয়ঙ্কর আওয়াজ শুনে সচিন তো খুব ভয় পেয়ে তাড়াতাড়ি ফোন রেখে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপরেই দিব্যার ফোনের ওয়ালপেপারটা নিজে নিজেই চেঞ্জ হয়ে যায়, আর বড় বাড়ির ছবিটা চলে আসে। পরের দিন দিব্যা একটা অটোতে করে সচিনের স্কুলে যায়। দিব্যা যখন চলে যাচ্ছে, তখনই সেই অটো ড্রাইভার তাকে ডেকে একটা সুই দেখিয়ে বলে, ম্যাডাম এটা কি আপনার? এটা মনে হয় আপনার ব্যাগ থেকে আমার অটোতে পড়ে গেছে। দিব্যাও সেই বস্তা সেলাই করা সুইটা হাতে নিয়ে অদ্ভুতভাবে বলে, হ্যাঁ এটা আমার। এটা বলে সে সুইটা তার ব্যাগে রেখে স্কুলে চলে আসে। এরপর সে একটা মোবাইল ঠিক করার দোকানে আসে, কারণ তার ফোনের স্ক্রিনটা নষ্ট হয়ে গেছে। ফোনটা ঠিক করানোর পর দিব্যা সেই এলাকার রেজিস্ট্রার অফিসে আসে। অফিসের একজন স্টাফকে 500 টাকা দিয়ে সে সেই বড় বাড়িটার সম্পর্কে সব ডিটেলস জানতে চায়। তখনই কার্তিক তাকে কল করে বলে, আরে 4টা বেজে গেছে, তুমি এখনো সচিনকে স্কুল থেকে আনতে যাওনি? এটা শুনে দিব্যার মনে পড়ে সে তো সচিনকে স্কুল থেকে আনতে ভুলেই গেছে। তাই সে তাড়াতাড়ি একটা অটোতে করে সচিনকে স্কুল থেকে আনতে যায়। কিন্তু হঠাৎই দিব্যার মনে হয় সচিন যেন তার পাশেই বসে আছে, আর সচিন তার হাতটা দিব্যার হাতের উপরে রেখেছে। এটা দেখেই তো দিব্যা ভয়ে খুব জোরে চিৎকার দেয়, আর তার চিৎকার শুনে অটো ড্রাইভারও তার অটোর কন্ট্রোল হারিয়ে ফেলে। তখনই অটোর সামনে একটা ট্রাক চলে আসে, আর ট্রাকের সাথে ধাক্কা লেগে সেই অটোর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই অ্যাক্সিডেন্টে দিব্যার অনেক বেশি চোট লাগে, আর তাকে হসপিটালে ভর্তি করা হয়। ডক্টর কার্তিককে বলে, বেশি টেনশন করার কোনো ব্যাপার নেই, দিব্যার সব ক্ষত তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তবে হ্যাঁ, মনে হচ্ছে দিব্যার কোনো সাইকোলজিক্যাল প্রবলেম আছে, তাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব তাকে একজন সাইকোলজিস্টকে দেখান। এরপর ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেলে কার্তিক সচিনকে নিয়ে হসপিটাল থেকে বাড়ি চলে যায়। তারা চলে যাওয়ার পরে কৃষ্ণান নামের একজন সাইকোলজিস্ট দিব্যার সাথে দেখা করতে আসে। তবে দিব্যার কাছে কৃষ্ণানের ব্যবহার অনেক অদ্ভুত লাগে। দিব্যা পানি খেতে গিয়ে কিছু পানি যখন তার মুখ দিয়ে পড়ে যায়, কৃষ্ণান নিজের হাতে দিব্যার মুখের পানিটা মুছে দেয়। এরপর কৃষ্ণান দিব্যাকে দর্শিনী বলে ডাকে। এটা শুনে দিব্যা বলে, দর্শিনী না, আমার নাম তো দিব্যা। তখন কৃষ্ণান বলে, ও সরি দিব্যা, তুমি এখন রেস্ট নাও, আমি পরে তোমার সাথে দেখা করতে আসবো। এদিকে বাড়ি ফিরে কার্তিক দিব্যার অবস্থা নিয়ে অনেক টেনশনে পড়ে যায়। সে ভাবছে দিব্যা মনে মনে কি এমন ভাবে যার কারণে সে প্রায়ই খুব অদ্ভুত ব্যবহার করতে থাকে। এবার সে দিব্যার ফোনটা চেক করতে গিয়ে সেই বড় বাড়িটার ছবিগুলো দেখতে পায়। তার মনে পড়ে যায় দিব্যা তো বলেছিল এই বাড়িটার তার খুব পছন্দ হয়েছে। তাই কার্তিক ভাবে, আমি যদি এই বাড়িটাই ভাড়া নেই আর দিব্যা তার পছন্দের বাড়িতে থাকে, তাহলে হয়তো তার মনটা ভালো থাকবে। তাই পরের দিনই কার্তিক সেই বাড়িটার মালিক মুরগানের কাছে আসে। কিন্তু মুরগান তাকে বলে, আপনি হয়তো বাড়িটার সম্পর্কে কিছুই জানেন না, তাই এমন অবুঝের মতো কথা বলছেন।
কার্তিক বলে, আমি আসলে কোনোদিনই এসব ভূত প্রেতে বিশ্বাস করি না। এসব মানুষেরই বানানো কথা, আর কিছুই না। আপনি এক কাজ করুন, যেভাবেই হোক এই বাড়িটা আমাকে ভাড়া দিন। কার্তিক মুরগানকে এতই জোরাজুরি করতে থাকে যে সে আর না করতে পারে না। এবার মুরগান জিজ্ঞেস করে, আপনার ওয়াইফের নাম কি? কার্তিক বলে, আমার ওয়াইফের নাম দিব্যা। আর ঠিক তখনই সেখানে থাকা একজন লোক নারিকেল কাটতে গিয়ে তার হাতটাই কেটে ফেলে। অন্যদিকে কৃষ্ণান আবার দিব্যার কাছে আসে। সে বস্তা সেলাই করার বড় সুইটা দেখিয়ে দিব্যাকে জিজ্ঞেস করে, এটা আপনার কাছে কিভাবে এলো? দিব্যা বলে, আমি জানি না, অটো ড্রাইভার এটা আমাকে দিয়েছিল, তাই আমিও রেখে দিয়েছিলাম। এটা তো আমার না। তখন কৃষ্ণান বলে, এটাই তো আপনার প্রবলেম। যা আপনার না সেটা আপনি নিজের কাছেই রেখে ফালতু ঝামেলায় পড়ে যান। এখন আপনি নিজে নিজে এত টেনশন না নিয়ে মনকে শান্ত রাখার চেষ্টা করুন। এরপরে কৃষ্ণান দিব্যার সাথে বেশ কয়েকটা কাউন্সেলিং সেশনও করে। ধীরে ধীরে দিব্যার অবস্থার অনেক উন্নতি হলে তাকে হসপিটাল থেকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। এরপর কার্তিক দিব্যাকে নিয়ে সেই বড় বাড়িটাতে শিফট করে। সেই বাড়িটাতে কেমন একটা গাছ ছমছমে ভাব। পুরো বাড়িটা যেন অন্ধকারে ডুবে আছে। চারিদিকে মাকড়সার জাল আর অনেক পুরনো সব জিনিস দিয়ে ভর্তি। তবে দিব্যার তো বাড়িটা খুব পছন্দ হয়েছে, তাই সে অনেক উৎসাহ নিয়ে পুরো বাড়িটাকে পরিষ্কার করতে থাকে। বাড়িটার দেয়ালে অনেকগুলো ছবিও টাঙানো আছে। দিব্যা একজন বৃদ্ধ মহিলার ছবি পরিষ্কার করছে, তখনই তার মনে হয় সেই বৃদ্ধ মহিলাটি যেন ঠিক তার পেছনেই দাঁড়িয়ে আছে। সে যেই পেছনে ফিরে তাকায় তখন আর কাউকে দেখতে পায় না। এরপর সে আর কার্তিক মিলে পুরো বাড়িটাকে পরিষ্কার করে সব জিনিসপত্র ঠিকঠাক ভাবে গুছিয়ে ফেলে। একদিন রাতে দিব্যা যখন বাথটাবে বসে আছে তখনই তার মনে হয় কেউ যেন তাকে জলের মধ্যে ডুবানোর চেষ্টা করছে। বাথটাবের জলও রক্তের মতো লাল হয়ে যায়। এটা দেখেই তো দিব্যা খুব ভয় পেয়ে যায়, তবে কার্তিক এসে তাকে শান্ত করে। সেদিন রাতে দিব্যা যখন আবার বাথরুমে আসে তখন বাইরে থেকে কেউ বারবার বাথরুমের দরজায় শব্দ করতে থাকে। দিব্যা তো ভেবেছে হয়তো কার্তিকই দরজায় শব্দ করছে, কিন্তু সে বাইরে এসে দেখে কার্তিক তো বিছানাতেই ঘুমিয়ে আছে। এটা দেখে দিব্যাও ভয় পেয়ে কার্তিককে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন গ্রামে একটা মেলা বসেছে শুনে দিব্যা সেই মেলায় ঘুরতে যায়, কিন্তু তাকে দেখে এক দোকানি তো খুব চমকে যায়। দোকানি দিব্যাকে বলে, তুমি আবার কিভাবে ফিরে এলে? তবে দিব্যা এই কথার কোনো উত্তর না দিয়ে অন্য দোকানে চলে আসে। সে একটা কৃষ্ণের মূর্তি কিনলে দোকানে মূর্তিটাকে একটা নিউজ পেপারে পেঁচিয়ে তাকে দেয়, কিন্তু দিব্যা সেই নিউজ পেপারে ছাপা একটা খবর পড়ে তো একেবারেই শকড হয়ে যায়। পেপারে লেখা আছে একটা 13 বছরের মেয়ে বড় সুই দিয়ে তার মা বাবাকে মেরে ফেলেছিল। এই খবরটা পড়ে দিব্যার তো খুব অস্থির অস্থির লাগতে থাকে। তখনই তার প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। সে ঘাবড়ে গিয়ে সাথে সাথেই কৃষ্ণানকে কল করে। কৃষ্ণানও সেই সময় মেলাতেই ছিল, কিন্তু সে দিব্যাকে বলে, আমি তো এখন হসপিটালে আছি। সেদিন দিব্যা কোনো রকমে বাড়ি ফিরে আসে, কিন্তু বাড়ি ফিরে এলেও সে আর কিছুতেই স্থির হতে পারছে না। এরপর থেকেই দিব্যা রাতেও ঘুমাতে পারে না, কারণ ঘুমালেই সে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে। একদিন রাতে সে শুনতে পায় হল রুমে কোনো কিছুর শব্দ হচ্ছে। দিব্যা হল রুমে চেক করতে এসে দেখে তার ছেলে সচিন হল রুমের এক কোনায় দাঁড়িয়ে আছে। দিব্যা সচিনকে টেনে তার ঘরে নিয়ে যেতে চায়, তখনই সচিন বলে, তোমার ছেলে তার ঘরেই আছে, আমি তোমার ছেলে না। এটা বলে সে দিব্যার হাত ছাড়িয়ে দৌড়ে পালিয়ে যায়। দিব্যা তাড়াতাড়ি সচিনের ঘরে এসে দেখে সচিন তো বিছানায় শুয়ে ঘুমাচ্ছে। এটা দেখেই তো সে কিছুই বুঝতে পারছে না যে এসব তার সাথে হচ্ছেটা কি। পরের দিন সে আবার রেজিস্ট্রার অফিসে এসে বাড়িটার সব ডিটেলস চেয়ে নেয়। বাড়িটার রেকর্ড চেক করে সে জানতে পারে এই বাড়িতে বেশ কিছু বছর আগে দুজন মানুষকে খুন করা হয়েছিল। আর আশ্চর্যের বিষয় হলো তাদের মধ্যে একজনের চেহারা সাইকোলজিস্ট কৃষ্ণানের সাথে হুবহু মিলে যায়। এটা দেখেই তো দিব্যার যেন পায়ের তলার মাটি সরে যায়। সে বাড়ি ফিরে কার্তিককে সব ঘটনা খুলে বলে আর জিজ্ঞেস করে, এই সাইকোলজিস্ট কৃষ্ণান লোকটা আসলে কে? আমি তো তোমার কথাতেই তার থেকে ট্রিটমেন্ট নিয়েছি। তুমি সত্যি করে বলো তো সে কে? প্রথম থেকেই আমার ওই লোকটার উপরে কেন যেন সন্দেহ হচ্ছিল। কার্তিক তখনই হসপিটালে কল করে সাইকোলজিস্টের কথা জিজ্ঞেস করে, কিন্তু হসপিটাল থেকে বলে, আমরা তো আপনার ওয়াইফের জন্য কোনো সাইকোলজিস্ট অ্যারেঞ্জ করিনি। এটা শুনে কার্তিক তো বুঝতেই পারছে না যে সাইকোলজিস্ট দিব্যাকে থেরাপি দিয়েছে সে তাহলে কে।
এটা জানার জন্যই এবার তারা দুজনে বাড়ির মালিক মুরগানের কাছে আসে। মুরগান যখনই দিব্যাকে দেখে সে তো একেবারেই শকড হয়ে যায়। সে দিব্যাকে বলে, তুমি তো দেখতে একেবারেই তোমার মার মতো হয়েছ। এরপরে মুরগান তাদেরকে কয়েক বছর আগের ঘটনা শোনাতে থাকে। সে বলে এই গ্রামে জাকাম্মা নামের একজন মেয়ে থাকতো। জাকাম্মা ছিল অনেক সাহসী আর সে সব সময় তার নিজের সিদ্ধান্ত নিজেই নিত। জাকাম্মা যখন প্রেগনেন্ট ছিল তখন গ্রামের মন্দিরে একবার এক উৎসবের আয়োজন করা হয়। সে প্রেগনেন্ট অবস্থায় পাশের গ্রামের এক ধুরন্ধর লাঠিয়ালের সাথে লাঠির লড়াই করেছিল আর আশ্চর্যজনকভাবে সেই লড়াইয়ে জাকাম্মাই জিতেছিল। এখন আপনারা যে বাড়িতে থাকছেন একসময় জাকাম্মা সেই বাড়িতেই থাকতো। এবার দিব্যা জিজ্ঞেস করে, আপনি জাকাম্মাকে কিভাবে চেনেন? মুরগান তাকে বলে, কারণ আমি হলাম জাকাম্মার ভাই আর তুমি হলে জাকাম্মার মেয়ে। এই কথা শুনে দিব্যা তো খুব অবাক হয়ে যায় আর সে মুরগানের কাছ থেকে তার মার সম্পর্কে আরো অনেক কথা জানতে চায়। কিন্তু হঠাৎই কি যেন মনে করে দিব্যা আর কোনো কথা না বলে সেখান থেকে উঠে চলে যায়। তবে কার্তিক তো বুঝে গেছে যে এই বাড়িটার সাথে দিব্যার গভীর একটা কানেকশন আছে, তাই সে মুরগানকে বলে, আমি এই বাড়িটাকে কিনতে চাই। এই কথা শুনে মুরগানও বাড়িটা কার্তিককে বিক্রি করতে রাজি হয়। কিন্তু কার্তিক যখন দিব্যাকে এসে এই কথাটা জানায় সে তো এই বাড়িটা কিনতে কিছুতেই রাজি হয় না। এরপর কার্তিক ও দিব্যা তো বাড়ি ফিরে যায়, কিন্তু সেদিনের পর থেকে দিব্যার সাথে অনেক ভৌতিক সব ব্যাপার হতে থাকে। একদিন দিব্যা কেক বানানোর সময় একটা সুই দিয়ে চেক করে যে কেকটা বানানো হয়েছে কিনা, কিন্তু সে যেই সুইটাকে কেকের ভেতরে ঢোকায় কেকের মধ্যে থেকে তো রক্ত বেরোতে শুরু করে। ঠিক তখনই সচিন কেক খাওয়ার জন্য তার মার সামনে এসে দাঁড়ায়। রক্ত দেখেই তো দিব্যার জন্য কিছু একটা হয়ে যায়। দিব্যা তো তার হাতে থাকা সুইটা দিয়ে সচিনের উপরেই আক্রমণ করতে যায়। তখনই কার্তিক ঠিক সময়ে এসে তাড়াতাড়ি দিব্যাকে থামায়। কার্তিক দিব্যাকে ধমক দিয়ে বলে, এটা তুমি কি করতে যাচ্ছিলে? আমি না এলে তুমি তো তোমার নিজের ছেলেকেই মেরে ফেলতে। কার্তিকের চিৎকার শুনে ততক্ষণে দিব্যারও হুঁশ ফিরে আসে। সে কাঁদতে কাঁদতে কার্তিককে বলে, তুমি বিশ্বাস করো আমি এটা ইচ্ছে করে করিনি। এদিকে দেখা যায় সচিন তার মার এমন ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে তার খিঁচুনি ওঠা শুরু হয়। সচিনের এমন অবস্থা দেখে কার্তিক তো তাড়াতাড়ি তাকে নিয়ে হসপিটালে যেতে থাকে। দিব্যাও কার্তিকের পিছু পিছু যাচ্ছে, কিন্তু যেই সে ঘর থেকে বের হতেই যাবে হঠাৎ করে ঘরের দরজাটা নিজে নিজেই বন্ধ হয়ে যায়। কার্তিক সচিনকে নিয়ে তো বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু দিব্যা সে বাড়িতেই আটকে পড়ে। এটা দেখে কার্তিক ফিরে এসে দিব্যাকে বের করার জন্য বাড়ির দরজাটা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু সেই দরজাটা তো আর কোনোভাবেই খোলা যাচ্ছে না। এটা দেখে দিব্যা কার্তিককে বলে, তুমি আমাকে নিয়ে টেনশন করো না, সচিনকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে যাও। এদিকে সচিনের অবস্থাও অনেক খারাপ হয়ে যাচ্ছে দেখে কার্তিক দিব্যাকে রেখেই তাকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে চলে যায়। এদিকে দিব্যা একাই সে বাড়িতে আটকে গিয়ে মনে মনে ভাবছে, আমার সাথে কেন এরকম হচ্ছে বারবার। সে চিৎকার করে বলে, কে তুমি আমার সাথে এরকম করছো? কি চাও তুমি আমার কাছ থেকে? তখনই দিব্যার ধীরে ধীরে তার অতীতের ভুলে যাওয়া সব ঘটনাগুলো এক এক করে মনে পড়তে থাকে। আসলে দিব্যার রিয়েল নাম হলো দর্শিনী। যেই লোকটা দিব্যার সাইকোলজিস্ট সেজে এসেছিল মানে কৃষ্ণান, সে হলো দর্শিনীর বাবা আর জাকাম্মা হলো দর্শিনীর মা। দর্শিনীর জানারদের নামে একটা ছোট ভাইও ছিল। দর্শিনীর যখন পিরিয়ড শুরু হয় তখন কৃষ্ণান আর জাকাম্মা একটা প্রোগ্রাম করতে চায়। তাই একদিন কৃষ্ণান ও জাকাম্মা মিলে সেই প্রোগ্রামের জন্য কৃষ্ণানের মা বাবাকে ইনভিটেশন দিতে যায়। সেদিন দর্শিনী ও জানার্দন বাড়িতে একাই ছিল। দর্শিনীর যেহেতু পিরিয়ড হয়েছে তাই তাকে সবার থেকে আলাদা একটা জায়গায় থাকতে দেয়া হয়। কৃষ্ণানও বাড়ি থেকে যাওয়ার আগে জানার্দনকে বলে যায়, তুমি কিন্তু সব সময় তোমার দিদির সাথে সাথেই থাকবে। তাদের বাড়িরই একটা ঘরে অনেক পুরনো দেখতে একটা সিন্দুকও রাখা ছিল। জানার্দনের তো সেই পুরনো সিন্দুকটা খুলে দেখার খুব ইচ্ছা। এই সিন্দুকটা খুলতে 3টা চাবির প্রয়োজন আর সিন্দুকটা এতই শক্ত যে এটাকে ভাঙাও সম্ভব না। এই সিন্দুকটা খোলার যে সিস্টেম সেটা একটা খাতায় লেখা আছে। জানার্দন তো সেই খাতাটা পড়ে স্টেপ বাই স্টেপ ফলো করে সিন্দুকের দরজাটা খুলে ফেলে। সিন্দুকের দরজাটা খুলে গেছে দেখে জানার্দন তো খুব খুশি হয় আর সে সিন্দুকের ভেতরে ঢুকেই খেলতে থাকে। তখন হঠাৎই পুরো বাড়ির কারেন্ট চলে যায় আর জানার্দন সিন্দুকের দরজাটা খোলা রেখেই তার বোনের কাছে চলে আসে। সে দর্শিনীকে বলে, দিদি আমার খুব ভয় লাগছে, আমি এখন থেকে তোমার সাথেই থাকবো।
তখনই দেখা যায় সেই অন্ধকারে জাকাম্মার ভাই মুরগান বাড়িতে এসে ঢুকেছে। আসলে প্রথম থেকে মুরগানের এই সিন্দুকের উপরে নজর ছিল, আর সে সবসময় চাইতো সে সিন্দুকের সবকিছু চুরি করবে। আজ তো সে সেই সুযোগও পেয়ে গেছে, আর সিন্দুকের দরজাও খোলা ছিল। মুরগানকে এমনভাবে আসতে দেখে দর্শিনী আর জানার্দন তো খুব ভয় পেয়ে যায়। তারা মুরগানের হাত থেকে বাঁচার জন্য তাড়াতাড়ি এদিক সেদিক গিয়ে লুকিয়ে পড়ে। দর্শিনী লুকানোর জন্য বাথরুমে চলে যায়, আর জানার্দন খাটের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু মুরগান জানার্দনকে দেখে ফেলে আর তাকে টেনে খাটের নিচ থেকে বের করে আনে। আসলে মুরগান ছিল মানসিকভাবে অসুস্থ, আর সে ছোট্ট জানার্দনকে রেপ করে। ঠিক তখনই কৃষ্ণান আর জাকাম্মা বাড়ি ফিরে আসে। কৃষ্ণান অনেক বেশি ড্রিঙ্ক করে একেবারে মাতাল হয়ে যায়। তবে জাকাম্মা বাড়ি ফিরেই তার বাচ্চাদেরকে খুঁজতে থাকে। তখনই সে দোতলার ঘর থেকে জানার্দনের চিৎকার শুনতে পায়। জাকাম্মা তাড়াতাড়ি সেই ঘরে এসে দেখে তার ভাই জানার্দনের সাথে কি করছে। এটা দেখেই তো জাকাম্মা তার ছেলেকে বাঁচাতে যায়, কিন্তু মুরগান তাড়াতাড়ি জানার্দনকে সেই সিন্দুকের ভেতরে ঢুকিয়ে সিন্দুকের দরজাটা লক করে দেয়। জাকাম্মা তো এবার মুরগানকে মারতে শুরু করে, কারণ মুরগান চাবিগুলো সিন্দুকের ভেতরে রেখেই সিন্দুকের দরজাটা বন্ধ করে দিয়েছে। জাকাম্মা তো একেবারে পাগলের মতো হয়ে যায় যে এবার সে তার ছেলেকে কিভাবে বাঁচাবে, কারণ একমাত্র চাবি ছাড়া সেই সিন্দুককে খোলা কোনোভাবেই সম্ভব না। এদিকে দর্শিনী বাথরুমে থেকেই তার মার চিৎকার শুনতে পায়। সে তার মাকে বাঁচানোর জন্য একটা বস্তা সেলাই করা সুই নিয়ে দোতলার ঘরে আসে, কিন্তু দর্শিনী আসার আগে মুরগান ততক্ষণে একটা কাচের টুকরা দিয়ে জাকাম্মাকে মেরে ফেলেছে। এরপর সে দর্শিনীকে ধরে তাকেও মারার চেষ্টা করে। এদিকে দর্শিনীর চিৎকার শুনে কৃষ্ণানেরও হুঁশ ফিরে আসে। সে তার মেয়েকে বাঁচানোর জন্য দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যায়। ততক্ষণে দর্শিনীও মুরগানের হাত থেকে নিজেকে ছাড়িয়ে সিঁড়ির দিকে দৌড় দেয়। দৌড়তে গিয়ে দর্শিনীর কৃষ্ণানের সাথে ধাক্কা লেগে যায়, আর তারা দুজনেই সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে। আর তখনই দর্শিনীর হাতে থাকা সুইটা কৃষ্ণানের গায়ে বিঁধে যায়, আর কৃষ্ণান মারা যায়। এবার সুযোগ পেয়ে মুরগান সেই সুইটা দর্শিনীর হাতে দিয়ে নিজে বাড়ি থেকে পালিয়ে যায়। নিজের চোখের সামনে মা বাবাকে এভাবে মরতে দেখে দর্শিনী তো একেবারে স্তব্ধ হয়ে যায়। সে সিঁড়ির এক কোনায় বসে অদ্ভুতভাবে গোঙ্গাতে থাকে। পরের দিন পুলিশ এসে সবকিছু দেখে ভাবে এই সবকিছু দর্শিনী করেছে। সেদিনের পর থেকে আজ পর্যন্ত সবাই এটাই ভাবে যে দর্শিনী তার নিজের মা বাবাকে মেরে ফেলেছে, আর তার ছোট ভাই জানার্দন নিখোঁজ। এই সব ঘটনার ভিশন দেখে দিব্যার এবার মনে পড়ে যায় যে মুরগানি তার মা বাবা ও ভাইকে মেরেছে। দিব্যা তখন সেই সিন্দুকটার কাছে গিয়ে অনেক কান্না করতে থাকে যে তার ছোট ভাই তো এই সিন্দুকের ভেতরেই আটকে আছে, কিন্তু এত বছর পরে তার কঙ্কাল ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। তখনই কার্তিক বাড়ি ফিরে এসে দিব্যাকে বলে সচিন এখন ঠিক আছে, তবে সেই সময় হসপিটালে কোনো ডক্টর ছিল না, তাই আমি সচিনকে তোমার মামা মুরগানের বাড়িতে রেখে এসেছি। এটা শুনেই তো দিব্যা ভয়ে চিৎকার করে বলে, এটা তুমি কি করলে? আসলে দিব্যা তো বুঝে গেছে যে তার মামা তার ছেলের সাথে তাই করবে যেটা সে তার ভাইয়ের সাথে করেছিল। দিব্যা তাড়াতাড়ি মুরগানের বাড়িতে গিয়ে একটা লাঠি দিয়ে তাকে খুব মারা শুরু করে। দিব্যা মুরগানকে বলে, তুমি সামান্য টাকার লোভে তোমার নিজের বোনকেই মেরে ফেললে, আর আমার ছোট ভাইকে এত টর্চার করে শেষ পর্যন্ত তাকেও মেরে ফেলেছ। তোমার কারণেই আজ আমার মা বাবা বেঁচে নেই। আজ আমি তোমাকে তোমার সব পাপের শাস্তি দেব। এটা বলে দিব্যা একটা দড়ি দিয়ে মুরগানের হাত পা বেঁধে ফেলে। এরপর সে বলে, যে লকারের জন্য তুমি আমার মা বাবাকে মেরেছো, আজ সেই লকার দিয়েই তোমার মৃত্যু হবে। এবার কার্তিক ও দিব্যা মিলে সেই লকারটাকে ওপর থেকে মুরগানের উপরে ফেলে দেয়, আর লকারের চাপেই মুরগান মারা যায়। পরের দিন সকালে পুলিশ এসে সবকিছু দেখে ভাবে একটা অ্যাক্সিডেন্টে মুরগানের মৃত্যু হয়েছে, তাই এবার পুলিশ পুরো বাড়িটাকেই সিল করে দেয়। অন্যদিকে দেখা যায় সেদিন রাতে মুরগানকে মারার পর কার্তিক ও দিব্যা তাদের ছেলেকে নিয়ে অন্য শহরে চলে যায়, আর এটা দেখিয়েই এই মুভিটাকে এখানেই শেষ করা হয়। তো বন্ধুরা, এই মুভিটির কাহিনী ও আমার এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।